এক এস আলম ইসলামী ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। 1.5টা পদ্মা সেতু প্লাস রেল লাইন সহ 1.5টার টাকা এক ইসলামী ব্যাংক থেকে এস আলম নিয়ে গেছে। আমি এক ব্যাংকের কথা বলছি, আর টোটাল ব্যাংক করলে তো আমি সেই হিসাবে যাচ্ছি না। এক ব্যাংকের টাকা তো তা যদি হয়ে থাকে, তার মানে উন্নয়নের নামে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। এটা দেখানো হয়েছে যাতে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। বাংলাদেশে যদি প্রত্যেকটা ব্যাংকে আজকে ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো হয়, 80% ব্যাংককে বলা হবে তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে হবে। কারণ তাদের যে পরিমাণ ডিফল্টেড লোনের পার্সেন্টেজ আছে, সেটাকে যেভাবে তারা হাইড করে, সেটা আমিও জানি, আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, এবং আবু আহমেদ ভাইও জানেন যে এগুলো কিভাবে করা হয়। কারণ এখন যদি আজকে সবগুলো ব্যাংকের আমরা সত্যিকারের ফাইন্যান্সিয়াল হেলথ আমরা জেনে ফেলি এবং এগুলো আমরা প্রকাশ করে দেই, তাহলে আবার জনগণের কনফিডেন্স চলে যাবে, তখন ব্যাংকিং সেক্টর চালানোই মুশকিল হয়ে যাবে। এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকও খুব ভালো করে জানে যে আসলে অডিট করলে কি অবস্থাটা হবে। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম এবং আবু আহমেদ ভাইও জানেন যে এগুলো কিভাবে করা হয়। তো সুতরাং আগে প্রয়োজন ছিল আমাদের প্রকৃত স্ট্যাটিস্টিক্সটা ঠিক করা, যে আসলে আমাদের কত জিডিপি, আমাদের আসলে জিডিপি সাইজ কত গ্রোথ হচ্ছে, এগুলো জানা দরকার। এবং আমি আশা করেছিলাম যে আগের সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন ডক্টর ইউনূসের, তারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেবেন, তারা নিতে পারতেন। দেওয়ারে পলিটিক্যাল দেওয়ারে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু তারা নিতে পারেন নাই, সময় কম ছিল। আবার এটা নিলে একটু সমস্যা আছে, কারণ এখন যদি আজকে সবগুলো ব্যাংকের আমরা সত্যিকারের ফাইন্যান্সিয়াল হেলথ আমরা জেনে ফেলি এবং এগুলো আমরা প্রকাশ করে দেই, তাহলে আবার জনগণের কনফিডেন্স চলে যাবে। এটা বাস্তবতা। কনফিডেন্স চলে গেলে তখন ব্যাংকিং সেক্টর চালানোই মুশকিল হয়ে যাবে। এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকও খুব ভালো করে জানে যে আসলে অডিট করলে কি অবস্থাটা হবে। কিন্তু তারপরেও আমি মনে করি যে বেসিক যেগুলো, যেমন জিডিপি কত, জিডিপি সাইজ কত, গ্রোথ কত হচ্ছে, এগুলো জানার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে একটু সঠিক করা দরকার। তো সে ব্যাপারে এই গভর্নমেন্ট চাইলে, বিকজ দে আর এ ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের ম্যান্ডেট আছে, তারা চাইলে এই কাজটা করতে পারে। এটা গেল একটা কথা আমার বাজেট নিয়ে ফার্দার আলোচনা করার আগে। তারপরে আমরা আসলে প্রধানত জিডিপি নিয়ে বেশি কথা বলি, যে জিডিপি কত হলো, জিডিপি গ্রোথ কত হলো, এবং গ্রোথের ফিগার নিয়ে বিভিন্ন সরকার যারা থাকে তারা ক্রেডিট নিতে চায় যে আমাদের সময় এত জিডিপি গ্রোথ হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে জিডিপি গ্রোথের চাইতে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। যে সম্পদ আমার কাছে আছে, সেই সম্পদের ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে। এখন জিডিপির কথা বলতে বলতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50 বছরের বেশি পার হয়ে গেছে, অর্ধ শতাব্দী আমাদের চলে গেছে। এই পিরিয়ডে আমরা যদি প্রকৃত অর্থে আমরা দেখি যে কার হাতে কত সম্পদ আছে, আমরা দেখতে পাবো যে সমাজের উচ্চ শ্রেণী যারা, মেবি 10% অফ দ্য হাইয়েস্ট ইনকাম গ্রুপের কাছে 50%-এর বেশি ওয়েলথ তাদের হাতে পুঞ্জীভূত হয়েছে গত 50 বছরে। আর সমাজের নিম্নতম অংশে যদি আমরা আসি, তাহলে হয়তো দেখব যে যারা ইনকাম লেভেলে লাস্ট 30%, তাদের হাতে দেখা যাবে হয়তো ন্যাশনাল ওয়েলথের 10%ও তাদের হাতে নাই। এটাই হচ্ছে রিয়ালিটি। তাহলে যদি আমরা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ঠিক করতে না পারি, তাহলে দেশের জিডিপি যতই বাড়ুক, কমন পিপলের কি বলবো, তাদের ভাগ্যের উন্নয়ন এটা সম্ভব হবে না, এটা ভাগ্যের উন্নয়ন হবে না। কাজে আমার কাছে, আমার মেম্বার অফ দ্য পার্লামেন্ট এখানে দুজন আছেন, ইয়াং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাদের কাছেও আমার এটাই বলার থাকবে যে তারা যখন পার্লামেন্টে কথা বলেন, আপনাদের ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নিয়ে বেশি কথা বলা উচিত, যে যাতে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আদারওয়াইজ ওই যেটা হবে যে ধনী ব্যক্তি যারা, তারা আরও ধনী হতে থাকবেন, মনে হবে, অ্যাপারেন্টলি মনে হবে দেশের উন্নতি হয়েছে, জিডিপি গ্রোথ হয়ে গেছে 6%, 7%, কিন্তু তাতে করে সমাজের বৃহত্তর অংশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে না। তো এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 3 নম্বরে আমরা একটু আসি, যে জিডিপি গ্রোথ নিয়েও যদি কথা বলি, তো জিডিপি গ্রোথ কোত্থেকে আসবে? বেসিক্যালি 3টা সেক্টর নিয়েই তো আমরা কথা বলি। একটা হচ্ছে কৃষি, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর একটা হচ্ছে সার্ভিস সেক্টর। এই 3টা সেক্টরের যোগফল করেই তো আমরা জিডিপি ক্যালকুলেশন করি। তো এখন
আমাদের একজন এর আগে বলছিলেন যে পেঁয়াজের দাম পাচ্ছেন না। তো কৃষি সেক্টরে যদি এরকম অবস্থা হয় যে কৃষক এত পরিশ্রম করে তার পেঁয়াজের দাম পাচ্ছেন না, আরেকজন আমাকে বলছিলেন সেদিন যে তিনি ধানের দাম পাচ্ছেন না। তা তিনি ধান প্রোডাকশন করতে তার যে কস্ট হয়েছে, এখন মার্কেট প্রাইস তার থেকে about 20% 30% কম। তাহলে একজন কৃষক কিভাবে সার্ভাইভ করবে? সুতরাং যখনই আমরা বাজেট প্রণয়ন করব, তখন এই কৃষি সেক্টরে যাতে তাদের অন্তত কস্ট অফ প্রোডাকশনটা তারা পেয়ে যায় কৃষকরা, সেটা এনশিওর করতে হবে। এই এনশিওর করবার জন্যে বাজেটে কী প্রভিশন লাগবে, এই প্রভিশন আমাদেরকে করতে হবে। এখন কেউ হয়তো বলবেন যে তারা প্রফিটও তো করে, তো প্রফিট যেটা করবে সেটার লাভ তো আমরা নিতেই পারি ফ্রম দ্য ট্যাক্সেশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। প্রফিটেরটা সরকার যদি চায় তাহলে ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে প্রফিটের পার্সেন্টেজ নেওয়ার সুযোগ আছে সরকারের, থ্রু ট্যাক্সেশন, প্রপার ট্যাক্সেশন। কিন্তু যাতে এই প্রান্তিক চাষিরা একেবারে দেউলিয়া না হয়ে যায়, তো তাদেরকে সার্ভাইভ করতে হবে। তো তাহলে একটা গেল কৃষি। সো কৃষিটাকে আমাদের এক নম্বর হচ্ছে এনশিওর করতে হবে যে কৃষক যাতে মিনিমাম তার কস্ট অফ প্রোডাকশন তারা পেয়ে যায়, তার একটা পলিসি আমাদেরকে নিতে হবে। এক। দুই, জিডিপির সাইজ 9 লাখ কোটি টাকা শুনলে আমার ভয় লাগে এই জন্যে যে আসলে কি 9 লাখ কোটি টাকা খরচ করবার সক্ষমতা আছে আমাদের? এটা খরচ করতেও কিন্তু একটা সক্ষমতা লাগে। খরচ তো এমন না যে এটা উড়িয়ে দিলাম, টাকা পেয়েছি আমি উড়িয়ে দিলাম, এটা তো খরচ না। আপনাকে খরচ করতে হবে, মানে হচ্ছে লিকেজ যাতে না হয়। আমাদের মেইন প্রবলেমটা কি, যে আমাদের এডিপির টাকা লিকেজ হয়ে যায়। এডিপি বলতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা, সেটার টাকা লিকেজ হয়ে যায়। আমরা যদি লিকেজটা আটকাতে পারি তাহলে পরেই দেখবো যে আমাদের ডেভেলপমেন্ট রেট অনেক বেড়ে গেছে। তো এখন যদি আমি আরও টাকা বাড়িয়ে দিই, আউটলে বাড়িয়ে দিলাম আমি, তো বাড়ালে কী লাভ হবে যদি লিকেজও বেড়ে যায়? বরং আমি সক্ষমতা ছাড়া যদি বাজেট বাড়াই তাহলে পরে করাপশনের চান্স আরও বাড়বে, করাপশনের সুযোগ আরও বাড়বে। কাজেই এগুলো সব পলিটিক্যাল গিমিক, যে আমার সময় আমি আরও বাজেট বাড়াতে পেরেছি। এটাকে শেখ হাসিনা তাই করতো, প্রত্যেক বছর বলতো আমরা 10% বাড়িয়ে ফেলেছি বাজেট, সুতরাং বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। অথচ আমি উন্নয়নের ফ্যালাসিটা এখন বলি, যে উন্নয়নের ফ্যালাসিটা কি। আমি যদি ধরে নেই শেখ হাসিনার পদ্মা ব্রিজ উন্নয়নের একটা সিম্বল, আমি ধরে নিলাম। পদ্মা ব্রিজে খরচ কত হয়েছে বলেন? পদ্মা ব্রিজের খরচ হয়েছে লেটসে, প্রথম কথা হচ্ছে রেল লাইন করার দরকারই ছিল না। আমি মনে করি রেল লাইনটা সম্পূর্ণভাবে অপচয় করা হয়েছে, অ্যান্ড প্রবাবলি ভারতকে খুশি করার জন্য করা হয়েছে রেল লাইন, যাতে করে ভারত তো তখন জানতো না যে শেখ হাসিনার এইভাবে পতন হয়ে যাবে, কাজেই তারা এটা ট্রানজিটের জন্য করেছিল বলেই আমার ধারণা। এটার কোনো প্রয়োজন ছিল না রেল লাইন এখন করার। তো রেল লাইন সহ যদি আমি খরচ ধরি তাহলে আমার মনে হয় ইটস অ্যারাউন্ড 45,000 crore, আমি যদি খুব ভুল না বলে থাকি। হ্যাঁ 32,000, তো ধরেন 60,000 কোটি টাকা, লেটস সে 60,000 crore আপনার খরচ হয়েছে ইনক্লুডিং করাপশন। এই 60,000 কোটির মধ্যে তো করাপশন ইজ এ বিগ অ্যামাউন্ট, আমরা অ্যামাউন্ট জানি না, কিন্তু করাপশন ইজ বিগ অ্যামাউন্ট। কিন্তু আমি এটা ফেলাসি এই জন্য বললাম, এক এস আলম ইসলামী ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তার মানে 1.5টা পদ্মা সেতু প্লাস রেল লাইন সহ 1.5টা টাকা এক ইসলামী ব্যাংক থেকে এস আলম নিয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফ্যালাসি অফ উন্নয়ন। সো উন্নয়নের আমি এক ব্যাংকের কথা বলছি, আর টোটাল ব্যাংক করলে তো আমি সেই হিসাবে যাচ্ছি না, এক ব্যাংকের টাকা। তো তা যদি হয়ে থাকে তার মানে উন্নয়নের নামে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে, আর এটা দেখানো হয়েছে যাতে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। তো সুতরাং আমরা আশা করতে চাই যে প্রেজেন্ট গভর্নমেন্ট এই উন্নয়নের ফাঁদের মধ্যে পড়বে না। যে কোনো ইনভেস্টমেন্টের আগে অবশ্যই তার রেট অফ রিটার্ন এবং রিটার্ন আদৌ হবে কিনা এটা আমাদের চিন্তা করতে হবে। আমি বরং বলবো যে আমরা যেন বাজেটের টোটাল অ্যামাউন্টের দিকে নজর না দিয়ে আমরা বাজেটের কোয়ালিটির দিকে নজর দিই। এটা মোর ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্টের বলা উচিত যে আমরা ওই পলিটিক্যাল কোনো স্লোগানে যাচ্ছি না, কিন্তু আমরা আগের যে অপচয় যেটা হয়েছে, গভর্নমেন্টের টার্গেট কি হওয়া উচিত জানেন?
আমি আবু আহমদ ভাইকে বলতে চাই, টার্গেট হওয়া উচিত যে আমার এত % লিকেজ ছিল, এটা আমি এত % কমাতে পেরেছি। দ্যাট শুড বি দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট, নট আমি এত % খরচ বাড়াতে পেরেছি। এটা কোনো ক্রেডিট হতে পারে না যে আমি খরচ বাড়ালাম এটা ক্রেডিট, আমি সেভিংস বাড়ালাম এটা হচ্ছে ক্রেডিট, আমি অপচয় কমালাম এটা হচ্ছে ক্রেডিট। তো ওরকম বাজেট আমাদের তৈরি করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।